ফেলার চেষ্টা করে। সারা পিঠে নখ দিয়ে পাগলের মতো আঁচড় কাটতে লাগলো, যার কারণে থ্রি পিসটা ভেদ করে শরীরের অনেক অংশই ছিঁড়ে গেছে এবং চামড়া ভেদ করে রক্ত ঝরছে। তারপর পিঠ থেকে থ্রি পিসটা সরাতে ব্যর্থ হলে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। নিজের হাত জোড়া দিয়ে আমার হাত বিছানার সাথে চেপে ধরে, আমার পেটে নিজের দাঁত বসিয়ে কামড়াতে লাগলো। তার এক একটা কামড় যেন আমার কলিজা ছেদ করে বের হচ্ছে। আমি জোরে জোরে চিৎকার দিয়ে তাকে সরাতে চেষ্টা করছি, কিন্তু তার শক্তির কাছে আমি কিছুতেই পেরে উঠছি না, আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। একদম আমার সামনে ডেকা কাঁদবি না। আমি ছুঁয়ে দিলে তোর ভালো লাগে তাই না? আমার ছোঁয়া তোর অসহ্য লাগে, কিন্তু এই আরিয়ান তোকে ছুঁয়ে দিলে তোর খুব মজা লাগে তাই না? আপনার কোথাও ভুল হচ্ছে। আমার থ্রি পিসে জুস পড়ে গিয়েছিল আরিয়ান ভাইয়ের সাথে ধাক্কা লেগে, তাই উনি তা পরিষ্কার করে দিচ্ছিলেন। চুপ! নীলাশ, আমাকে একদম মিথ্যা কথা বলবি না। কই দেখি দেখি, কোথায় কোথায় হাত দিয়েছিল? বলে পাগলের মতো সারা শরীরে আঁচড় কাটতে লাগলো। আমি চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম। আমি নীলাশা খান, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। আর যে আমার সাথে অসভ্যতামি করছিল ওটা আমার মামাতো ভাই নিশান খান, এবার অনার্স ফোর্থ ইয়ারে পড়ে। আমরা মূলত আমার মামাতো বোন দিশার জন্মদিন উপলক্ষে এখানে এসেছি। আজ দিশার জন্মদিন ছিল, সব কিছু ভালোভাবেই চলছিল। হঠাৎ নিশান ভাইয়ার বন্ধু আরিয়ান ভাইয়ার সাথে আমার ধাক্কা লেগে তার হাতে জুসের গ্লাসটা আমার থ্রি পিসের উপরে পড়ে। আরে তোমার ড্রেসটা তো খারাপ হয়ে গেল, সরি, আমি বুঝতে পারিনি, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। বলে আমার থ্রি পিসটা পরিষ্কার করে দেওয়ার জন্য এগিয়ে আসলেন। থাক, লাগবে না ভাইয়া, আমি আমি ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি। তারপর দ্রুত দিশার রুমে চেঞ্জ করতে চলে গেলাম, কিন্তু হঠাৎ রুমে নিশান ভাইয়া ঢুকে দরজা লাগিয়ে দিল। তার চোখ মুখ লাল হয়ে আছে, ঠোঁট জোড়া কাঁপছে, তাকে অনেক হিংস্র লাগছে। যদিও আমি মামার বাড়িতে খুব একটা আসি না, আর আসলেও কেন জানি নিশান ভাইয়া আমাকে ইগনোর করেন, কথাও বলেন না। আমি মামার বাড়ি আসলে উনি সারাদিন নিজের রুম থেকে বের হন না, তাই আমি ঠিক বুঝতে পেরেছিলাম আমার আসাতে নিশান ভাইয়া অনেক বিরক্ত হন। তাই যেটুকু আসতাম সেটাও বন্ধ করে দিয়েছিলাম। তাই অতটা তাকে চিনি না। আমি অবাক চোখে তার দিকে চেয়ে আছি। যে মানুষটা আমাকে না দেখার জন্য আমি আসলে রুম থেকে বের হতো না, সে আমার রুমে কেমনে কি ভেবে পাচ্ছিলাম না। তাকে কোনো কিছু জিজ্ঞাসা করতে যাব তার আগেই যা ঘটলো তা তো আপনারা জানেনই। নিশান ভাইয়া বিছানা ছেড়ে উঠে বলতে লাগলো, তোকে যেন আর ওই আরিয়ানের সাথে ডলাডলি করতে না দেখি, না হলে কতটা খারাপ হয়ে যাবে তুই কল্পনাও করতে পারবি না। আজকে তোর সাথে যা যা হয়েছে সেটা যেন কেউ না জানতে পারে। চিৎকার দিয়ে বলে সে দ্রুত রুম থেকে বের হয়ে গেল। আমি বিছানার চাদর শরীরে ঢেকে নিয়ে জোরে জোরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম। কান্না করার কারণে চোখ মুখ জ্বালা করছে আর বড় বড় হিচকি উঠছে। জন্মদিন হওয়ার কারণে নিচে সাউন্ড বক্স বাজছে, যার কারণে কেউ হয়তো আমার কান্নার শব্দ শুনতেই পাচ্ছে না। অনেকক্ষণ টানা কান্না করে বিছানার চাদরটা শরীরে জড়িয়ে রেখেই ওয়াশরুমে চলে গেলাম। আয়নার সামনে নিজেকে দেখছি, চুলগুলো এলোমেলো, পরনের থ্রি পিসটা অনেক জায়গায় ছিঁড়ে গেছে, নখের আঁচড়ের ফলে চামড়া চিড়ে রক্ত বের হচ্ছে। প্রায় 1 ঘন্টা শাওয়ার নিয়ে বের হয়ে বিছানায় চোখ বুজে শুয়ে রইলাম। চোখের সামনে বারবার কিছুক্ষণ আগে ঘটা ঘটনাগুলো ভেসে উঠছে। মনে শুধু একটাই প্রশ্ন, নিশান এরকম কেন করলো? কিছুক্ষণের মধ্যে রুমে আমার মা বাবা প্রবেশ করলো, তারপর দ্রুত গতিতে এসে আমার পাশে বসলো। বাবা পরম যত্নে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, আমার আম্মুটা এই অবেলায় এভাবে শুয়ে আছে কেন? খারাপ লাগছে নাকি? আমি উঠে আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম।
আমার এরকম আচরণে নিঝুম খান আর শাওন খান, আমার বাবা মা, আতকিতিয়ে উঠল। কি হয়েছে আম্মু, এভাবে কান্না করছো কেন? তোমাকে কে কেউ কিছু বলেছে? তার নাম বলো দেখি, কার এত সাহস যে আমার পিচ্চি রাজকন্যাটাকে বকেছে? না, আমাকে কেউ কিচ্ছু বলেনি। আব্বু, আমার বাড়ির কথা অনেক মনে পড়ছে, এখানে একদম ভালো লাগছে না। পাগলি, এইটুকু কারণের জন্য কেউ কান্না করে? ঠিক আছে, আমরা খুব শীঘ্রই এখান থেকে চলে যাব, এখন ঘুমিয়ে পড়ো। আমার কপালে চুমু এঁকে তারা চলে গেল। অন্ধকার রুমে আরিয়ান হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে। তার কপাল ফেটে রক্ত পড়ছে, আর তার সামনে নিশান অগ্নিদৃষ্টিতে তাকিয়ে তার পায়ের উপরে পা দিয়ে বসে আছে। নিশান, তুই এসব কি করছিস? ছাড় আমাকে। আর এখানে আমাকে এভাবে তুলে আনলি কেন? কিন্তু আরিয়ান নিশানের চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। নীলাশার সাথে তখন তুই কি করছিলি? তোকে যেন আর কোনোদিন নীলাশার আশেপাশেও না দেখি, না হলে আমি ভুলে যাব তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি নীলাশের সাথে যাই করে থাকি না কেন, সেটা তোকে কৈফিয়ত দিতে যাবো কেন? আর তুই নীলাশাকে নিয়ে কবে থেকে এত মাথা ঘামাতে শিখলি রে? বলে যাস না তোর সাথে কিয়ারার বিয়ে ঠিক করা আছে, কিছুদিন পর তোদের মধ্যে বিয়ে। আর কিয়ারাকে প্রপোজটা তুই নিজেই করেছিলি, তাই নীলাশাকে না ভেবে কিয়ারাকে নিয়ে ভাব। আরিয়ানের কথা শুনে নিশানের বুকটা ধক করে উঠল। আরিয়ান তো ঠিকই বলেছে, সে তো কিয়ারাকে ভালোবাসে, আর তাদের খুব শীঘ্রই বিয়ে হবে। তাহলে আমাকে আরিয়ানের সাথে দেখে তার কেন সহ্য হচ্ছে না? কেন তার কলিজা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে? আর আজকে কোন অধিকারে সে আমার সাথে এসব করছে? আমি কিভাবে, কেন বারবার তার বুকটা আমার জন্য কেঁপে উঠছে? শুধু এটাই মনে হচ্ছে। নীলাশা শুধু আমার সাথেই কথা বলবে, হাসবে, কাঁদবে, কিন্তু কেন? নিশান, যা করবি তা ভেবে করবি, যেন তোর একটা ভুল সিদ্ধান্ত কার জীবন নষ্ট না করে দেয়। নিশান যেন পাথরের মতো বসে আছে, কিছুই আজ তার মাথায় ঢুকছে না। পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে নিচে ড্রয়িং রুমে বসে আছে। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে রেখা চৌধুরী আর শাহরিয়ার চৌধুরীকে সালাম দিলাম। এরা আমার মামা মামি। বসো আম্মু, কালকে অনেক ঝামেলার জন্য তোমাকে টাইম দিতে পারিনি। তার কথাগুলো শুনে মুচকি হেসে তার পাশে বসে পড়লাম। আমার পাশে দিশা এসে দৌড়ে বসলো। আবু, জানো নীলাশার কি ঘুম রে বাবা। আমি কালকে রাতে কত করে ডাকলাম, তবুও ঘুম থেকে উঠাইতে পারিনি। দিশা, তুমি হয়তো জানো না, নিরাশা যদি একবার ঘুমায় তাহলে ওকে যদি কেউ কিডন্যাপও করে নিয়ে যায় তাহলেও সে বলতে পারবে না। তার কথা শুনে সবাই হাসতে লাগলো। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখলাম। নিশান সিঁড়ি দিয়ে নেমে চলে যেতে লাগলো। শাহরিয়ার চৌধুরী তাকে পেছন থেকে ডাকলো। নিশান, আমি চাই তুমি আর দিশা মিলে আজকে নীলাশাকে আশেপাশে কোথাও ঘুরিয়ে নিয়ে আসো। ঠিক আছে আব্বু। আমি অবাক হয়ে তাকে দেখছি, এমন ভাব করছে যেন কালকে কিছুই হয়নি আর আমাকেও চেনে না। আমি রুমে গিয়ে রেডি হয়ে নিচে নেমে গাড়িতে গিয়ে বসলাম। আমার পাশে দিশা বসেছে আর নিশান সামনে বসে ড্রাইভ করছে। রেস্টুরেন্টের সামনে গাড়িটা থামলো। ধীর গতিতে রেস্টুরেন্টের ভেতরে ঢুকলাম। হঠাৎ করে একটা মেয়ে দৌড়ে এসে নিশানকে জড়িয়ে ধরলো, আর নিশানও মেয়েটাকে জড়িয়ে ধরলো। আমি অবাক চোখে তাদের দেখতে লাগলাম। দিশা আমাকে বলল, মেয়েটার নাম কিয়ারা, নিশানের সাথে পড়ে, আর তাদের বিয়ে ঠিক করা আছে। তার কথা শুনে বুকে চিনচিন ব্যথা অনুভব করলাম। দিশার কোনো একটা কাজ ছিল, তাই সে চলে গেল। আমি চুপ করে বসে আছি। নিশান, কিয়ারা নিজেদের মতো কথা বলছে। নিশান বেবি, চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি, এখানে বোর লাগছে। আর তুমি দিশাকে ফোন করে এই মেয়েটাকে নিয়ে যেতে বলো। তারা দুজনে চলে গেল। সারাদিন রেস্টুরেন্টে দিশার জন্য অপেক্ষা করলাম, কেউ এলো না। রাত 11টায় ল্যাম্পপোস্টের নিচে বসে আছি। চারদিকে অন্ধকার। এখানকার রাস্তাঘাটও চিনি না যে আমি বাসায় যাব, তাই রাস্তায় চুপটি করে বসে রইলাম। হঠাৎ একটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে একটা পরিচিত মুখ নেমে এসে আমাকে বলল, নিজের শরীর বিক্রি করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছিস? আমাকে বলতে পারতিস, আমি মিটিয়ে দিতাম। শরীর বিক্রি করে টাকা রোজগার করার জন্য শেষমেশ তোকে রাস্তায় কাস্টমার দেখতে হচ্ছে, এটা কিন্তু ঠিক না নীলাশা।
জান, আজ রাতটা আমার সাথে চলো, তোকে অনেক টাকা দেবো। এটা বলে গাড়ি থেকে নেমে জঘন্যভাবে হাসতে লাগলো। আমি তার কণ্ঠস্বরে ভয়ে বারবার কেঁপে উঠছি। এই মানুষ এখানে কি করে এলো? ভয়ে পুরো জ্ঞান হারাবার অবস্থা। তবুও কিছুটা সাহস জোগাড় করে সামনের দিকে তাকিয়ে মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, ফাহাদ ভাই। যাক, চিনতে পেরেছিস তাহলে? চল চল, আমার আর তর্স হয়েছে না, আজকে রাতটা শুধু তোর আর আমার। ফাহাদ আমার হাত ধরতে যাবে এমন সময় আমি পিছিয়ে গিয়ে বলতে লাগলাম, আপনি যা ভাবছেন তা একদম ভুল ধারণা। ফাহাদ ভাই, আমি এখানে বেড়াতে এসে হারিয়ে গিয়েছি, আর আপনি দয়া করে এখান থেকে চলে যান। আমি প্রায় কান্না করে দিয়েছি। আমার কথা শুনে ফাহাদ আরো ক্ষেপে গিয়ে আমার হাত নিজের হাতে জোর করে চেপে ধরলো। কি বলে তুই আমার সাথে যাবি না? তোকে তো আমার সাথে যেতেই হবে, হয়তো সেটা নিজের ইচ্ছায়, না হলে অনিচ্ছায়। সরি, তুই আমাকে অনেক ঘুরিয়েছিস, আর রাস্তায় ব্যবসা করে এখন আমার সঙ্গে ভাব মারতেছিস। হ্যাঁ, আজকে তোর এমন হাল করবো যে তোর বাপ মাও তোকে ভয় পাবে। আমার হাত টেনে নিয়ে যাবে এমন সময় আমি তার হাতে কামড় দিয়ে ফাঁকা অন্ধকার রাস্তায় দৌড়তে লাগলাম। আমার পেছনে ফাহাদও দৌড়চ্ছে আমাকে ধরার জন্য, আর আমাকে বিভিন্ন খারাপ গালি গালাজ দিচ্ছে। আমি নিজেকে বাঁচানোর জন্য নিরুদ্দেশ হয়ে দৌড়চ্ছি। কারোর কাছে যে সাহায্য চাইবো সেটারও উপায়ও নেই, কারণ সারা রাস্তা জুড়ে একটা মানুষের চিহ্নও খুঁজে পাচ্ছি না। পুরো রাস্তাটা গাছপালায় ভর্তি, মনে হচ্ছে বন জঙ্গল দিয়ে ঘেরা। এখন নিজের গালে একটা থাপ্পড় মারার ইচ্ছে করছে। কেন যে ওই বন বিড়ালদের বাড়িতে ঘুরতে এসেছিলাম, না আসলে এই চরিত্রহীন ফাহাদ ভাইয়ের পাল্লায় পড়তে হতো না। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে নাও বলে বাতাসের গতিতে দৌড়তে লাগলাম। পেছন থেকে ফাহাদ ভাই বলছে, এই থাম বলছি, কোথায় যাবি তুই? হ্যাঁ, এই ফাঁকা জঙ্গলে কেউ তোকে সাহায্য করতে আসবে না, ধরাতে বলছি। আমি দৌড়চ্ছিলাম। এমন সময় দ্রুত গতিতে আসা একটা গাড়ি আমার চোখের সামনে এসে পড়ল। আমি না বলে জোরে চিৎকার দিয়ে সেখানেই চোখ মুখ বন্ধ করে থাকলাম। কিন্তু কিছুক্ষণ পর শরীরে কিছু অনুভব না করার কারণে পিটপিট করে সামনের ব্যক্তিটাকে দেখে জান ফিরে পেলাম। দৌড়ে তার পেছনে গিয়ে হাঁপাতে লাগলাম। নীলেশা, কি হয়েছে? তুমি এত রাতে এই রাস্তায় এইভাবে দৌড়াচ্ছ কেন? আর এখানে তুমি কি করে এলে? আর অন্যদিকে আমি ভয়ের চোটে কিছুই বলতে পারছি না, শুধু এক হাত উঠিয়ে সামনের দিকে দেখিয়ে দিলাম। ফাহাদ আমাদের সামনে এসে বলতে লাগলো, এই যে হিরো, যদি নিজের ভালো চাও তো চুপচাপ এখান থেকে কেটে পড়ো, নাহলে মেরে এমন হাল করবো যার কোথাও হিরাগিরি দেখাতে পারবে না। এই মেয়েটা আজকে রাতে আমার শিকার। আরিয়ান এতক্ষণে সবকিছু বুঝে মুচকি হেসে গাড়ির দরজাটা খুলে হাতে একটা বন্দুক বের করে ফাহাদের দিকে তাক করলো। যা, নিয়ে যা, তোর যদি সাহস থাকে একটা চুল ছুঁয়ে দেখা আমার সামনে। ফাহাদ পুরো ঘাবড়ে গেল আরিয়ানের হাতে গান দেখে, তাই সে উল্টো দৌড় দিল, কিন্তু যাবার সময় বলে গেল, আজকে পার পেয়ে গেলি নীলাশা, কিন্তু মনে রাখিস আমি আবার ফিরে আসবো। বলে সে দ্রুত চোখের আড়াল হয়ে গেল। আরিয়ান গানটা গাড়িতে রেখে আমার দিকে ঘুরে বলতে লাগলো, ভয়ের কিছু নেই, ছেলেটা চলে গেছে। কিন্তু সত্যি করে বলো তো, তুমি এখানে কি করছো? আর ছেলেটা তোমার নাম জানলো কিভাবে? জি ভাইয়া, ওই ছেলেটা আমাদের এলাকার একটা বড়লোক বাবার বখাটে ছেলে। এর আগে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। আমাকে লাভ লেটারও দিয়েছিল, কিন্তু আমি তাকে পাত্তা দিইনি। আজকে আমি ঠিক টাইমে না আসলে কি হতো? কিন্তু তুমি এখানে কেন? নিশান ভাইয়া আর দিশার সাথে ঘুরতে এসেছিলাম। তারপর রেস্টুরেন্টের সব কথা তাকে খুলে বললাম। এটা শোনার পর আরিয়ান ভাইয়া অনেক রেগে গেলেন। নিশান, এতটা দায়িত্বহীন কেন? আমি না এলে কি হয়ে যেত তোমার সাথে? এইটুকু কেন সেন্স নাই? একটা অচেনা মেয়েকে হোটেলে একা বসিয়ে রেখে নিজে গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছে। আজকে কোনো দুর্ঘটনা হয়ে গেলে এইটার ক্ষতিপূরণ দিতে পারতো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, আর চোখ দিয়ে পানি পড়ছে, আর মনে একটা ঘৃণার বিষাদ জমাট বাঁধছে নিশান ভাইয়ার উপরে। হয়তো এই বিষাদে একদিন নিশান ভাইয়াকে জ্বালিয়ে পুড়িয়ে কাঠ করে দেব।
অনেক রাত হয়ে গেছে, চলো আমার সাথে। আজকের রাতটা আমাদের বাড়িতেই থাকো। আমিও আমাকে নিজের ভাইয়ের মতো করে ভাবতে পারো। আর ভয় পাওয়ার মতো কিছুই নেই, আমার বাড়িতে বাবা মা ছোট বোন আছে। আমি অবাক চোখে আরিয়ানের দিকে তাকিয়ে আছি। একটা মানুষ কি করে এত ভালো হতে পারে? তাই কথা না বাড়িয়ে তার সাথে চলে গেলাম। অন্যদিকে ডাইনিংয়ে বাচ্চাদের মতো কান্না করছে নির্ঝুম খান, আর শাওন খান ফ্লোরে পায়চারি করছে। শাহরিয়ার খান গম্ভীরভাবে সোফায় বসে আছে। সবারই মাথায় একটাই চিন্তা, আমি কোথায়? দিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে বেচারি অনেক গালি খেয়েছে। রাত 1টায় নিশান বাড়ির মধ্যে প্রবেশ করলো। আব্বু, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে কি করছো? ঘুমোওনি এখনো? আর কিছু বলার সুযোগ না দিয়ে শাহরিয়ার চৌধুরী ঠাস করে তার গালে চড় বসিয়ে দিল। গালে হাত দিয়ে হতভম্বে তাকিয়ে রইল নিশান। অবাক হওয়ারই কথা, এই প্রথম তাকে কেউ মারল। নিশান, তুমি কোথায় ছিলে? আর নীলাশা কোথায়? এটা শুনে নিশান যেন আকাশ থেকে পড়ল। তার আর বুঝতে বাকি রইল না যে আমি এখনো বাসায় আসিনি। আমাকে ড্রপ করার কথা ছিল তো, কিন্তু তাকে কিয়ারা এত বিজি করে রেখেছিল যে এটা তার মনেই ছিল না। অজান্তেই নিশানের বুকটা কেঁপে উঠল, কিন্তু কেন এটা হয়তো তার অজানা। নিশান দৌড়ে গাড়িতে বসে ফুল স্পিডে গাড়িটা চালিয়ে সেই হোটেলের সামনে এলো, কিন্তু হোটেল বন্ধ ছিল। তন্ন তন্ন করে আশেপাশে সব জায়গা দেখতে লাগলো। আজ যেন অদূরে এক হারানোর ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। শুধু একটা কথাই তার মাথায় ঘুরছিল, সেটা হলো আমি। হাঁটতে হাঁটতে সেই স্থানে এলো যেখানে ফাহাদ নীলাশার হাত ধরেছিল, যার ফলে কয়েকটা কাচের চুড়ি ভেঙে পড়ে আছে। নিশান দ্রুত চুড়িগুলো হাতে নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে শিওর হলো এগুলো আমার চুড়ি। কিন্তু চুড়ি এখানে পড়ে আছে, তাহলে আমি কোথায়? নিশান মাটিতে হাঁটু গেড়ে বসে চিৎকার দিতে লাগলো। নীলাশা, কোথায় তুই? তার চিৎকারের প্রতিধ্বনি চারপাশে বাজতে লাগলো। সে রাতে 4টায় অনেক খোঁজাখুঁজি করে বাসায় ফিরল। বাড়ির প্রতিটা মানুষ একটুও ঘুমোতে পারেনি। আর নিশান নিজের অবস্থা পুরো পাগলের মতো করে ফেলেছে। চোখ দুটো লাল লাল, আর চুলগুলো এলোমেলো। শার্টের বোতাম খোলা, প্যান্টে ধুলো লেগে আছে। সারা বাড়িতে থমথমে নীরবতা বিরাজ করছে। হঠাৎ নিশানের ফোন বেজে উঠল। নিরাশা আমাদের বাড়িতে আছে। আর কিছু বলতে যাবে তার আগেই নিশান ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলে দ্রুত গাড়ি নিয়ে আরিয়ানের বাড়িতে চলে গেল। কলিং বেল বাজছে। আরিয়ান ফ্রেশ হতে গেছে, আর সবাই হয়তো ঘুমোচ্ছে। এটা দেখে আমি দরজা খুলে দিলাম। সাথে সাথে দ্রুত কেউ একজন ভেতরে এসে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। সারাটা রাত আরিয়ানের সাথে ফষ্টি নষ্টি করেছিস, 2 দিন পর তো আরিয়ানের বাচ্চা তোর পেটেও ধরবি। বাজে মেয়ে একটা। তোর এতই যখন শরীরের জ্বালা ছিল যে তা মিটাতে রাতের অন্ধকারের আরিয়ানের কাছে চলে যেতে হলো, আরিয়ানের থেকে তো আমাকেই বলতে পারতিস, আমি মিটিয়ে দিতাম। অবশ্য তোর মতো জঘন্য মেয়ের কাছ থেকে এর থেকে কি আর আশা করা যায়? রাস্তার মেয়েদের তো স্বভাব এরকমই থাকে। নিশান আমাকে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে কথাগুলো বলল। আমি বেকুবের মতো তার দিকে চেয়ে আছি। নিশানের একটা হাত দিয়ে আমার কপালে আসা কিছু অবাধ্য চুল সরিয়ে দেবে এমন সময় ধাক্কা দিয়ে তাকে নিজের থেকে আলাদা করলাম। হঠাৎ এমন হবে নিশান হয়তো ভাবতেও পারেনি, তাই সে ধাক্কার ফলে কিছুটা পিছিয়ে গেল। নিশান প্রচণ্ড রাগী চোখে আমার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আমি তার বুক বরাবর খোলা শার্টের কলার ধরে বলতে লাগলাম, সবাই তো আপনার মতো নিচু আর জঘন্য মনের মানুষ, তাই না? আপনার মতো দায়িত্বহীন যে নিজের গার্লফ্রেন্ডের আবদার পূরণ করতে গিয়ে অচেনা অজানা একটা জায়গায় একটা নতুন মেয়েকে রেখে চলে যায়। একটা বার তার কাছে শুনতেও চাইলেন না যে সে এখানে কি করবে। একা একা সেটা না হয় বাদই দিলাম, কিন্তু সারাদিন পার হওয়ার পরও রাত 12টা পর্যন্ত যদি কথা দিয়ে নিতে না আসে, একটা বারও ভাবেননি এত রাতে একটা নির্জন জায়গায় অনায়াসে কোনো বিপদ হয়ে যেতে পারে। এই কথাটা একটা বারও আপনার মনে পড়লো না।
আর এখন বলছেন আমি খারাপ, তাই তো? আরে কাল রাতে যদি ঠিক সময়ে আরিয়ান ভাইয়ার দেখা না পেতাম, তাহলে এতক্ষণে হয়তো আমার আব্বু আম্মুর কাছে আমার লাশটা চলে যেত। অবশ্য আপনার মতো বদমেজাজি, স্বার্থপর, জঘন্য মানুষ এগুলো ছাড়া আর কী বা ভাবতে পারেন? এতদিন ভাবতাম আপনি হয়তো আমাকে আপনার বাড়িতে আসাই পছন্দ করেন না, কিন্তু আজ বুঝতে পারলাম আপনি আমাকে সহ্যই করতে পারেন না। এবার থেকে আমার পাও আপনার বাড়িতে পড়বে না, এটা আমি কথা দিলাম। কথাগুলো বলার সময় আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। এতক্ষণে নীরবে সব কথা শুনছিল নিশান। এখন যে একদমই আমি তার মুখ বন্ধ করে দিয়েছি, সে তো ভাবতো আমি বোবা, কিছু বলতে পারি না, কিন্তু আজ সে জানলো আমি ভয়ঙ্করভাবে কথা বলতে পারি। আমার প্রতিটা কথা যে নিশানের বুকে শত শত আঘাত করেছে তা হয়তো বুঝতে পারছেন। পেছন থেকে আরিয়ান বলে উঠল, তুই জানিস কাল কত বড় বিপদ হয়ে যেত, আর তুই এত দায়িত্বহীন কবে থেকে হলি রে নিশান? যাই হোক, সকাল হয়েছে, ব্রেকফাস্টটা তোরা এখানে করেন, তারপর না হয় বাসায় চলে যাস। আরিয়ানের কথাটা শেষ হওয়ার আগে নিশান আমাকে আচমকা টানতে টানতে গাড়িতে নিয়ে জোর করে বসিয়ে দেয়, আর সে ড্রাইভ করে। আরিয়ান নিশানের এমন আচরণ দেখে মুচকি হাসলো। আমি জানি তুই নীলাশের জন্য কত কি অনুভব করিস, কিন্তু তুই তা মেনে নিতে চাচ্ছিস না, কিন্তু তা খুব শীঘ্রই নিজের মুখে মেনে নিবি। তুই কিয়ারাকে না, নীলাশাকে ভালোবাসিস। সারাটা রাস্তা আমি চুপচাপ বাইরের দিকে তাকিয়েছিলাম, আর নিশান বারবার আমার দিকে তাকাচ্ছে, আবার মুচকি হেসে আবার ড্রাইভ করছে। এগুলো দেখে আমি আরো বিরক্ত হয়ে উঠলাম। আর একবার যদি গাড়ি চালানো বাদ দিয়ে আমার দিকে তাকিয়েছেন, তাহলে আমি আপনাকে গাড়ি থেকে রাস্তায় ফেলে দেব। ব্রেক কষার শব্দে দেখলাম বাসায় এসে পড়েছি। আমাকে দেখেই নিঝুম খান আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর শাওন খান মানে আব্বু মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করতে লাগলো, কোথায় ছিলি মা? তুই জানিস আমরা সবাই কতটা টেনশন করছিলাম, আর তোর আম্মু তো সেই কালকে থেকেই কান্না করে যাচ্ছে। আমি তাদের কথায় কি জবাব দেব তা ভেবে পাচ্ছিলাম না। কালকের ঘটনাগুলো যদি বলি তাহলে মামা নিশানের উপরে প্রচণ্ড রাগ করতে পারে। এতক্ষণে নিশান চুপ করে মাথা নিচু করে বসেছিল। শাওন খানের কথা শুনে নিশান কিছু বলতে যাবে, আমি তার আগেই বলে উঠি, আসলে আব্বু আজকে আরিয়ান ভাইয়ের বোনের বার্থডে ছিল, আর রেস্টুরেন্টে তাদের সাথে দেখা হয়, তাই তাদের সাথে গিয়েছিলাম। আর আমার তো ফোন নেই, তাই তোমাদের জানাতে পারিনি, কিন্তু আমি আরিয়ান ভাইয়ার নাম্বার থেকে ফোন দিতে চেয়েছিলাম, পরে আমার মনে ছিল না। সরি আব্বু। এই মেয়ে, তুমি কি এখনো ছোট্টটি আছো নাকি? তোমার কোনো ধারণা আছে আমি, তোমার আব্বু, তোমার মামা মামি কতটা টেনশন করছিলাম? আর নিশান সারা রাত তোমাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছে। আমি আম্মুর কথা শুনে একটা তাচ্ছিল্যের হাসি দিলাম। সেটা সবার নজরে এড়ালেও নিশানের চোখে ঠিকই ধরা পড়ল, আর নিশান বুঝতে পারলো তাকে বাঁচানোর জন্য আমি এসব মিথ্যে কথা বলছি। সে যেন অবাকের চরম সীমায় পৌঁছলো। আহ নিঝুম, বকছো কেন? মেয়েটা কেবল আসলো, ওকে এখন বিশ্রাম নিতে দাও। আমরা আজ বিকালে বাড়িতে রওনা দিব। আমি সবার সাথে কথা বলে রুমে এসে শাওয়ার নিয়ে রেডি হয়ে নিলাম। ট্রেনে বসে আছি। 1 ঘন্টা আগে ট্রেন ছেড়েছে। সবাই দেখা করতে এসেছিল, কিন্তু নিশান ভাইয়া একটিবারও দেখা করেনি, তাই চোখের সামনে বারবার নিশান ভাইয়ার মুখটা ভেসে উঠছে। 10 দিন পর নিশান ছাদে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে কিয়ারার সাথে ব্রেকআপ করেছে সে, কিন্তু সেটা তার ভাবান্তর না, তার মূল ভাবনা এখন আমাকে ঘিরে। এই 10টা দিনে নিশান প্রতিটা মুহূর্তে আমার কথা ভেবেছে। যদিও ছোটবেলা থেকে আমার উপর তার একটা টান ছিল, তাই তো সেগুলোকে চেপে রাখার জন্য আমি যখনই আসতাম তখন রুম থেকে বের হতো না, কিন্তু দূর থেকে ঠিকই আমাকে দেখতো। কিন্তু হঠাৎ একদিন আমি তাদের বাড়িতে আসা ছেড়ে দিই, আর সেই প্রয়োজনের তাগিদে হয়তো ভেবেছিল কিয়ারা তার জীবনে চলে এসেছিল। কিন্তু আমি চলে আসায় এই সুপ্ত অনুভূতিরা তাজা হয়ে আঘাত হানে। সে রাতে ঘুমোতে পারে না, শাহরিয়ার চৌধুরীর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে যে আজকে জীবনের সবথেকে বড় সিদ্ধান্তটা নিতে চলেছে, আর শাহরিয়ার জিজ্ঞাসার দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। আসলে আব্বু, আমি একটি মেয়েকে ভালোবাসি, আর যত তাড়াতাড়ি সম্ভব আমি তাকে নিজের করে নিতে চাই। সে আর কেউ না, নীলাশা। আমি সিলিং ফ্যানের সাথে ওনাটা শক্ত করে বেঁধে
গলার সাথে পেঁচিয়ে নিলাম। উদ্দেশ্য একটাই, আজ নিজের জীবন শেষ করে দেব, কিন্তু তবুও ওই বদ মেজাজি ক্যারেক্টারলেস বেয়াদব ছেলেটাকে কিছুতেই বিয়ে করব না। তাই বিছানার উপর চেয়ার উঠিয়ে অনেক কষ্ট করে ওড়নাটা বেঁধেছি। কি মনে করেছে কি আমাকে? আমি কি হাতের পুতুল, যার যখন আমাকে ভালো লাগবে তখন সোজা বিয়ে করতে আসবে, আর যখন আমাকে ভালো লাগবে না তখন দুশ্চরিত্রার নাম দিতেও তার মন কাঁপে না? মরে যাব, তবুও ওরকম ছেলেকে বিয়ে করব না। আব্বু আম্মু যখন আমার কথা শুনলো না, তাই নিজেকে শেষ করে দেব। আজকে আমার বিয়ে, তাও আবার নিশানের সাথে। এভাবে বলা নেই কওয়া নেই হুট করে বিয়ে দেবে? আজ আমার বিয়ে, অথচ আমি কিছুই জানি না। আমার তো নিজের ইচ্ছে বলে কিছু আছে। সবার তো আপন আপন ইচ্ছে প্রকাশ করার অধিকার আছে, কিন্তু এখানে আমার বিয়ে বলে কথা। একটা বারও আমাকে এই বিষয়ে জানানোর প্রয়োজন বোধটুকু মনে করলো না। আমি কিছুতেই নিশানের মতো ছেলেকে বিয়ে করব না। যে ছেলে মেয়েদের সম্মান দিতে পারে না, তাকে বিয়ে করে নিজের পায়ে নিজে কুড়াল মারার কোনো শখ বা মন মানসিকতা অন্তত আমার নেই। আজকে কলেজ থেকে ফেরার পর থেকে আব্বু আম্মু অস্বাভাবিক আচরণ করছিল, আমি সব চোখে চোখে রেখেছিলাম। কিন্তু সন্ধ্যার দিকে হুট করে 10-12 জন মেয়ে আমার রুমে এসে আগন্তুকের মতো আমাকে বেনারসি পরিয়ে দিল আর পুতুলের মতো সাজাতে লাগলো। তারপর তারা নিজের নিজের মতো করে চলে গেল, আর আমি অবাক চোখে তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। মাথার মধ্যে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। চোখ থেকে কয়েক ফোঁটা জল বেয়ে ফ্লোরে পড়ল। আব্বু আম্মু এত বড় একটা সিদ্ধান্ত আমাকে না জানিয়ে নিয়ে নিল। বিছানায় চুপটি করে বসে আছি আমি। কিছুক্ষণ পরে আব্বু আম্মু আমার রুমে প্রবেশ করলো। তারা এসে আমার পাশে বসলো। আমি জানি তোর মনে এখন কি চলছে, কিন্তু আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। আমার পুরো বিশ্বাস আছে যে তুই একদিন আমার সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ত বলবি, আর তোর আর নিশামের উপর আমার বিশ্বাস আছে যে তোরা সবকিছু গুছিয়ে নিয়ে সামনে এগিয়ে যাবি। মাথায় হাত বুলিয়ে কথাগুলো বলল জহির রায়হান। আমি নিশানের সাথে আমার নামটা শুনে চমকে উঠলাম। তার মানে আমার সাথে হুট করে নিশানের বিয়ে হচ্ছে? এটা শুনে মাথাটা বনবন করে উঠল, তবুও চুপ করে রইলাম। মাথার ভেতরে শুধু নিশানের অপমান করার মুহূর্তগুলো চোখের সামনে ভাসতে লাগলো। প্রায় 10 মিনিট পর আব্বু আম্মু আমার রুম থেকে চলে গেল। ঠিক তখনই ভেবে নিলাম আমি মরে যাব, তবুও আমি নিশানকে কিছুতেই বিয়ে করব না। রুমের দরজাটা লাগিয়ে দিয়ে চেয়ারটা বিছানার উপরে রেখে ফ্যানের সাথে ওড়না বেঁধে নিলাম। পরেরগুলো তো আপনারা জানেনই। তারপর নিজের গলায় ওড়নাটা পেঁচিয়ে নিলাম। চেয়ারটা সরিয়ে নিজেকে শেষ করে দেব। এমন সময় কেউ একজন দরজায় জোরে জোরে ধাক্কা দেয়। এতটাই জোরে ধাক্কা দিচ্ছে যে দরজা ভাঙার উপক্রম। আর ঠিক তাই হলো। মুহূর্তের মধ্যে রুমের দরজাটা ভেঙে গেল। সামনে থেকে নিশান দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, আর ঠিক তার পেছনেই মামা মামি। আমার আব্বু আম্মু চলে এলো। আম্মু জোরে জোরে কান্না করছে। নিশান আমার গলা থেকে এক ঝটকায় ওড়নাটা ফেলে দিল। আমি তবুও নাছর বান্দার মতো ছোটাছুটি করতে লাগলাম। ছাড়ুন আমাকে, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি কিছুতেই আপনাকে বিয়ে করতে পারবো না। আমাকে ছাড়ুন, আমি নিজেকে শেষ করে দেব। ক্রমাগত আমার পাগলামি বাড়তে থাকলো, আর নিশান কোনো উপায় না পেয়ে সবার সামনে আমাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। আমি তার বুকে অসংখ্য কিল ঘুষি মারতে লাগলাম। এভাবে অনেকক্ষণ চলার পর আমি ক্লান্ত হয়ে তার বুকের সাথে মিশে গেলাম, আর নিশান আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, আর চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আমি বিয়ের স্টেজে বসে আছি, আর আমার পাশে বসে আছে নিশান। কাজী নিজের মতো বিয়ে পড়াচ্ছেন। আমি শুধু পাথরের মতো বসে আছি, কারণ আমার বাবা আমাকে তার মাথা ছুঁয়ে দিব্যি দিয়েছেন, যদি আমি নিশানকে বিয়ে না করি তাহলে আমি তার এই মুহূর্তে মরা মুখ দেখব। নিজের আব্বুর মৃত্যুর কথা শুনে আমি বাধ্য হয়ে বিয়ের পিঁড়িতে বসলাম। আমি কাজীর কথায় বাস্তবে ফিরলাম। কবুল বলো মা। কবুল। কবুল পরেই নিশানও 3 বার কবুল বলল।
নিশানের ইচ্ছে করছে আমাকে সবার সামনে কোলে তুলে ঘুরতে, কারণ আজ সে আমাকে একদম নিজের করে পেয়েছে। নিশান আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। বিদায়ের সময় নিজের রুমের প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। চোখ দিয়ে পানির বাঁধ যেন ভেঙে পড়তে যাচ্ছে, তবুও আমি কাঁদতে পারছি না। মনের কোনো এক কোণায় হয়তো গভীর অভিমান আর অভিযোগেরা বাসা বেঁধেছে। যাওয়ার সময় পুরো বাড়িটাকে একবার চোখ বুলিয়ে নিলাম, তারপর সোজা গাড়িতে উঠে বসলাম। আমার এরকম ব্যবহারে আব্বু আম্মু প্রচণ্ড আঘাত পেয়েছে, তবুও আমি একটিবারও তাদের দিকে তাকালাম না। গাড়ি চলতে থাকলো নিজের গতিতে। ঠিক আমার জীবনের গাড়িটা আজ অজানা উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে। জানি না আমি এই রাস্তায় কতটা সফল হতে পারি। বর্তমানে বাসর ঘরে বসে আছি, তবে অন্য 10 জনের মতো করে লজ্জা পেয়ে মাথায় এক হাত ঘোমটা টেনে কাঙ্ক্ষিত মানুষটার জন্য অপেক্ষা করা না, বরং একটা গেঞ্জি আর প্লাজো পরে সারা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছি। শরীরে নতুন বউয়ের যেগুলো পরার কথা সব বিপরীত পরে আছি। প্রায় 1 ঘন্টা পর রুমের দরজা খোলার শব্দ শুনে ঠিক সেইভাবেই শুয়ে রইলাম। নিশান হয়তো আগে থেকেই ভেবে রেখেছিল এসব কিছু হতে পারে, তাই আমাকে এইভাবে দেখে কোনো রকম রিয়াক্ট না করে চুপচাপ রুমের দরজাটা লাগিয়ে দিয়ে ধীর পায়ে বিছানার অন্য ফাঁকা পাশটাতে শুতে এলো। একবার আমার দিকে তাকিয়ে বিছানায় শুতে যাবে এমন সময় আমি তার বালিশটা ফ্লোরে ফেলে দিয়ে বলতে লাগলাম, আজ থেকে আপনার জায়গা মাটিতে, আর আপনি কখনো আমার কাছে আসার চেষ্টা করবেন না, কারণ আপনার মতো নীচ আর ছোট মনের মানুষকে আমি কিছুতেই নিজের স্বামী হিসেবে মানব না। আমার কথাগুলো শুনে নিশান বালিশটা বিছানা থেকে উঠিয়ে নিয়ে সোফায় শুয়ে পড়ল। আমার তার উপরে মায়া হলেও আমি এসব কথা তাকে বলে রুমের লাইট জ্বালিয়ে নিভিয়ে ঘুমিয়ে পড়লাম। নিশান রাতের অন্ধকারে নিজের চোখের জল মুছে নিল। সকাল 8টায় আমার ঘুম ভেঙে গেছে, তাই বিছানা থেকে নেমে ওয়াশরুমে ফ্রেশ হয়ে এসে দেখলাম নিশান এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। এটা দেখে আমার গায়ে আগুন জ্বলে উঠল। ব্যাটা গন্ডার, আমার রাতের ঘুম ভেঙে নিজে ঘুমোচ্ছিস? তোকে ভালোভাবে ঘুমোতে দিচ্ছি বলে ওয়াশরুম থেকে 1 বালতি পানি এনে তার গায়ে ঢেলে দিলাম। বেচারা হয়তো এমন কিছু কখনো আশাও করেনি, 1 লাফে সোফা থেকে উঠে বসলো। আমি তার এরকম ব্যবহার দেখে খিলখিলিয়ে হাসলাম। তারপর সেখান থেকে চলে গেলাম, আর নিশান অবাক চোখে আমার দিকে চেয়ে সব কিছু বোঝার চেষ্টা করতে লাগলো। এভাবে দিন কাটতে লাগলো। যতদিন যেতে লাগলো আমার অত্যাচার আরও বাড়তে লাগলো। এই যে খাবারে বেশি ঝাল দেওয়া, তার শাওয়ার নেওয়ার সময় পানি বন্ধ করে দেওয়া, কিন্তু তবুও সে আমাকে একটাও গালিও দেয়নি। দিন শেষে রাতে যখন ঘুমের ভান করে শুয়ে থাকতাম, তখন সে কাছে এসে আমার কপালে ঠোঁট ছুঁয়ে চলে যেত। কোনোদিন আমার উপর নিজের অধিকার চাপাতে আসেনি। ধীরে ধীরে তার এসব ভালো লাগতে লাগলো, আর একসময় বুঝতে পারলাম আমিও তাকে ভালোবেসে ফেলেছি। তাই আজ তাকে নিজের করে নেব বলে তার থেকে লুকিয়ে সারাটা রুম সেই প্রথম রাতের মতো করে সাজিয়েছি। লাল টকটকে শাড়ি পরেছি, অনেক সুন্দর করে নিজেকে সাজিয়েছি। রাত 10টায় নিশান রুমে ঢুকলো। সারাটা রুম অন্ধকার দেখে দ্রুত লাইট জ্বালিয়ে যা দেখলো তাতে তার হার্টবিট 100 গুণ বেড়ে গেল। তার সামনে আমি আবেদনময়ী হয়ে দাঁড়িয়ে আছি। আজ থেকে আমি নিজেকে আপনার ছন্দে সাজাতে চাই, আপনি কি আমাকে কাছে টেনে নেবেন? নিশান আমাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। কপালে আলতো করে একটা চুমু এঁকে তার 2 হাত দিয়ে আমার গাল আলতো করে ধরে বলতে লাগলো, তুই আমার এমন একটা নেশা যেটা থেকে আমাকে কেউ সারা জীবনেও ছাড়াতে পারবে না। ভালোবাসি তোকে, তাই তো আমার সবসময় এটাই মনে হয় ভালোবাসার নেশা তুই। বলে নিশান আমাকে জড়িয়ে নিল। তারপর দুজনে ভালোবাসার গভীরে হারিয়ে গেলাম। রাগ করে বেশ কিছুদিন বাসার বাইরে ছিলাম। আব্বুর কাছে একটা বাইক চেয়েছিলাম, তখন বলেছিল
বাইক কিনে দিলে তুমি যে প্লেনে উঠে বসবে সেটা আমার জানা আছে, নাকি কোনো মেয়েকে ইমপ্রেস করতে হবে? সত্যি করে বলো তো। আব্বু কি সব বলো? আমি এত বড় হয়েছি, এখন কি একটা বাইক আমার থাকতে পারে না? পারে না, তুমি আমাদের একমাত্র সন্তান। বাইকটা কিনে দেয়, তারপর উল্টাপাল্টা ড্রাইভ করে নিজের ক্ষতি করে বসো। আব্বুকে সেদিন বলেছিলাম বাইকটা না দিলে বাসা থেকে বেরিয়ে যাব, তখন আব্বু রাগ করে আমাকে একটা থাপ্পড় দিয়েছিল, তাই রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছিলাম। ছোটবেলা থেকে রাগটা একটু বেশি, তাই একটা নয় দুইটা নয়, পুরো একটা বছর বাসার বাইরে ছিলাম। কিন্তু আম্মুর কান্নাকাটিতে সব রাগ অভিমান মিটিয়ে আজকে ফিরে আসতে হয়েছে। আব্বু এর মাঝে অনেকবার ফোন করে বাসায় আসতে বলেছে, কিন্তু আমি আসিনি। আম্মুর কান্না সহ্য করতে পারি না, তাই আর দূরে থাকতে পারলাম না, চলে আসলাম। নিজ শহরে ফিরে আসতে জানতে পারলাম আমাদের আগের বাসাটা নাকি চেঞ্জ করা হয়েছে। আব্বুর ব্যবসায়ের কাজের জন্য তার অফিসের কাছে একটা ফ্ল্যাট নিয়েছে। আম্মুর থেকে ঠিকানাটা জেনে তারপর সেখানে চলে আসলাম। তারপর যখনই বাসার গেট দিয়ে ভেতরে ঢুকতে যাব, তখনই দারোয়ান জিজ্ঞেস করলো কার কাছে আছি। তখন আম্মুকে কল করে ফোনটা দারোয়ানকে ধরিয়ে দিতেই সে সিঁড়ি দিল। বাসার মধ্যে ঢুকে সিঁড়ি দিয়ে পা বাড়াতে হুট করে একটা কেউ এসে আমার বুকের ওপর আশ্রে পড়লো। হঠাৎ এমন কিছু হওয়াতে কোনো রকমের সিঁড়ি ধরে গড়িয়ে পড়ার হাত থেকে বেঁচে গেলাম, কিন্তু দুজনে একেবারে একজনের আরেকজনের গায়ের সাথে লেপটে গেলাম। অপর পারে ব্যক্তি ভয় পেয়ে আমার শার্টের কলার দু হাতে শক্ত করে খামচে ধরলো আর ভয়ে ভয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। এবার সামনে তাকিয়ে দেখি আমি তো পুরো ক্রাশ খেয়ে গেলাম। কারণে কি, আমি কাকে দেখছি? আপনারা কি ভাবছেন আমার এক্স গার্লফ্রেন্ড হবে? আরে না না, তেমন কিছু না, কিন্তু এত কিউট আর সুন্দর একটা মেয়েকে দেখছি, যাকে দেখে মনে হচ্ছে আমি আগে কখনো এত সুন্দর কোনো মেয়ে দেখিনি। হা করে ওর দিকে তাকিয়ে আছি। মেয়েটার ঠোঁট জোড়া কেমন ঝড়ের গতিতে কাঁপছে। বুঝতে পারলাম ও প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছে, ভেবেছিল হয়তো পরে যাবে, কিন্তু তার আগে এসে আমি ওকে ধরে ফেলেছি। মেয়েটার দিকে অপলক নয়নে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। হঠাৎ দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে এরকম একটা কাণ্ড ঘটবে বুঝে উঠতে পারিনি। এই জন্য আব্বু আম্মু আমাকে বলে আমি নাকি উড়নচণ্ডী, সবসময় দৌড়ের উপরে থাকি। ভেবেছিলাম এই বুঝি হাড়গোড় ভেঙে গুঁড়ো হয়ে যাবে, কিন্তু কেউ এসে ধরে ফেলবে বুঝতে পারিনি। মনে হচ্ছে আমাকে কেউ ধরে রেখেছে, বিশেষ করে আমার কোমরটা জড়িয়ে ধরে রেখেছে, যার জন্য কোমরে হাত যেতেই শরীরের মধ্যে কেমন একটা কম্পন সৃষ্টি হলো। নিমেষের মধ্যে শরীরে এক ধরনের বিদ্যুৎ প্রবাহিত হয়ে গেছে। ভয়ে অনেকক্ষণ চোখ বন্ধ করে রেখেছি মনে হলো, এবার চোখ খোলা প্রয়োজন। তাই আস্তে আস্তে চোখ খুলে দেখলাম কেউ একজন আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। একটা ছেলে আমাকে ধরে রেখেছে, দেখতে বেশ কিউট আর হ্যান্ডসাম। এই ছেলেটাকে তো আগে কখনো আমাদের ফ্ল্যাটের আশেপাশে কিংবা আমাদের এলাকাতে দেখিনি। এবার নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ছেলেটা আমাকে ছাড়ছিল না। তখন বললাম, আপনার দেখা হয়ে গেলে আমাকে ছেড়ে দিন। মেয়েটার এরকম প্রশ্নে আমি ভেবাচাকা খেয়ে গেলাম। তারপর ওকে ছেড়ে দিয়ে আমতা আমতা করে বললাম, না মানে আসলে বলতে আপনি কখনো মেয়ে দেখেননি তাই তো, তাই এরকম ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়েছিলেন। মেয়ে দেখবো না কেন, কিন্তু আপনার মতো এত কিউট আর সুন্দর কাউকে দেখিনি। মনে হচ্ছে আমার দেখা শ্রেষ্ঠ সুন্দরী আপনি। যেই একটা সুন্দরী মেয়ে দেখলেন তাতেই ফ্লার্ট করা শুরু হয়ে গেল। ও, আপনার মনে হলো আমি আপনার সাথে ফ্ল্যাট করছি? সবাই বলে মেয়েদের প্রশংসা করলে নাকি তারা ভাবে তাদের সাথে ফ্ল্যাট করছি। আজকে সেটা নিজে প্রমাণ পেলাম। সেটা ঠিক আছে, সবাই বলে আমি নাকি দেখতে অনেক সুন্দর, কিন্তু আমার নাকি রাগটা একটু বেশি। আচ্ছা, তাহলে সেটাও জেনে নিলাম। এখন আপনার নামটা বলুন। কিন্তু কেন বলুন তো? আপনাকে আমি চিনি না জানি না, নামটা বলে দেবে হুটহাট করে? আজব তো, আপনাকে এত বড় একটা বিপদ থেকে রক্ষা করলাম, তার উপর এত কিউট একটা মেয়ের নাম জানবো না? একটা সুযোগ পেয়ে লাইন মারার ধান্দা, তাই না? আপনাদের সব ছেলেগুলোকে আমার চেনা আছে। সব ছেলেগুলোকে চেনা আছে মানে? আপনি কয়টা ছেলের সাথে রিলেশন করেছেন? ছেলেটার এরকম কথাতে বেশ খানিকটা রাগ হলো। তারপরও ভাবলাম কারো আত্মীয় স্বজন হতে পারে, কারণ আমাদের ফ্ল্যাটটা অনেক বড়, তাই ফ্ল্যাটের কারো আত্মীয় স্বজন হবে। সেজন্য বাসার মধ্যে ঢুকতে পেরেছে, তাই মিসবিহেভ না করাটাই শ্রেয়। তাই বললাম, দেখেন ছেলেদের চিনতে হলে তাদের সাথে রিলেশন করতে হয় না, ভাব দেখে বোঝা যায়। কিন্তু আমার তো মনে হলো আপনি কতগুলো ছেলের সাথে রিলেশনে জড়িয়ে আছেন, সেজন্য তাদের চিনতে পেরেছেন। দেখেন আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না, এসব উল্টাপাল্টা কথা বলে আমাকে রাগিয়ে দিবেন না, তাতে কিন্তু আমি রেগে গেলে আপনাকে উল্টাপাল্টা কিছু বলে দিতে পারি। সুন্দরী মেয়েদের মুখে মিষ্টি কথা শুনতে যেমন ভালো লাগে, তেমনি মিষ্টি মিষ্টি খিস্তিগুলো শুনতে ভালো লাগে। আপনি বলে যান। আজব পাবলিক তো আপনি, হুটহাট করে বাসার মধ্যে ঢুকে এসব উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছেন। এখন থেকে এখানেই থাকবো? তাহলে বলে কয়ে আসতে হবে কেন? নাকি আপনাদের এই ফ্ল্যাটে ঢুকতে হলে ইন্টারভিউ দিতে হবে? তা হয়তো নয়, কিন্তু আপনাকে এখানে প্রথম দেখেছি তাই বললাম। এখন থেকে রোজই দেখবেন। সেটা আপনার বিষয়। আর হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। কি জন্য? কি জন্য আবার এত বড় একটা উপকার করলেন? ওই জন্য আসলে একটু তারার উপরে ছিলাম, তাই দৌড়ে নামতে গিয়ে হুটহাট করে এরকম পা পিছলে পড়ে যেতে নিয়েছিলাম। আর আপনি আজকে না ধরলে হয়তো অনেক বড় একটা দুর্ঘটনায় পড়ে যেতাম। ওই জন্যই বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে, কোথায় কিভাবে চলতে হয় সেটাও জানে না। দেখেন আমি আপনার সাথে কোনো ঝামেলা করতে চাইছি না, আর আপনি উল্টো আমার সাথে আমাকে ইনসাল্ট করছেন।
আরে বাবা, আমি ইনসাল্ট করলাম কোথায়? আপনি এভাবে তাড়াহুড়ো করে নামছিলেন, যার জন্য আমি খেয়াল করিনি। আপনি মেয়ে না ছেলে, হুটহাট করে এসে গায়ের উপর আশ্রে পড়লেন, তাতে কি ভাববো? আর মনে হচ্ছিল আপনাকে কেউ ওপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে, যার জন্য আপনি অমন করে আসলেন। ছেলেটার কথাটা বলেই মুচকি মুচকি হাসতে লাগলো। খুব রাগ হচ্ছে, মনে হচ্ছে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেই। তারপরেও কিছু বললাম না। জবাবে আমিও একটা মুচকি হাসি দিয়ে বললাম, আপনার যা ভাবার ভাবতে পারেন। আজকে আপনি আমাকে হেল্প করলেন বলে আপনার সাথে ঝগড়া করলাম, না হলে দেখিয়ে দিতাম আমার বুদ্ধি কোথায়। অনেক সময় আছে হাতে, পরে দেখে নিব। আপনার নামটা কিন্তু বললেন না। ইসরাত জাহান মিথিলা। বাহ, বেশ মিষ্টি নাম। আমি ঈশান, জেনে রাখুন, পরে হয়তো জানতে ইচ্ছে করবে। ছেলেটাকে কিছু বলার দরকার, কিন্তু বেয়াদবি করা দেখায় বলে কিছু বললাম না। চুপ করে নিচে নেমে আসলাম। মেয়েটাকে এত কিউট লাগছে, তার উপর যখন ভয় পেয়ে আমার উপর শাড়ির কলার আঁকড়ে ধরেছিল, ওর ঠোঁট জোড়া কাঁপছিল, তখন ওকে এত বেশি সুন্দর লাগছিল, যেটা আমি আগে কখনো দেখেছি বলে মনে হয় না। মনে হচ্ছিল এই মেয়েটা আমার জন্যই তৈরি হয়েছে। ধুর, কি সব ভাবছি। আজকে এই বাসাতে আসলাম, আর মেয়েটাকে চিনি না জানি না। এই ফ্ল্যাটের কারো বউ তো হতে পারে, কিন্তু একে দেখে তো মনে হচ্ছে না। বয়স ততটা বেশি হবে, যার জন্য কারো বউ হয়ে গেছে। কিন্তু যাই বলি আর তাই বলি, দেখতে হ্যাপি কিউট। তো আম্মুর দেওয়া ঠিকানা অনুযায়ী 5 নম্বর ফ্লোরে এসে দরজায় কলিং বেল দিতে আম্মু দরজা খুলে দিল। তারপর আমাকে দেখেই কান্না করে দিল, হুটহাট করে জড়িয়ে ধরলো। আমি আম্মুকে 2 হাতে জড়িয়ে ধরতে বলতে লাগলাম, আম্মু প্লিজ কান্না করো না, আমি তো চলে এসেছি, দেখো। এতদিনে আমার কথা মনে পড়লো। তোকে সেই কবে থেকে বলছি তুই বাসায় আয়, তোর জন্য আমার বাসাটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। আমার মনে হয় আমার বুকের মানিকটা আমার কাছে নেই। আম্মু, তোমার বুকের মানিক, হীরা জহরত সব চলে যাচ্ছে, এখন আর কান্নাকাটি করো না তো। কান্নাকাটি কেন করব না? তোকে বলছি না, যত রাগ অভিমান দেখানোর আমার উপর দেখাবি, তারপরেও বাসা ছেড়ে যাবি না। এই নিয়ে 5 বার চলে গেলি। তুই জানিস না তোকে ছাড়া থাকতে আমার কতটা কষ্ট হয়। কি করবো বলো, আমার রাগটা তো একটু বেশি, তাই আব্বুর উপর রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছিলাম। কিন্তু আব্বু সামান্য একটা বাইক আমাকে কিনে দিল না। কিনে দেয়নি তাতে কি হয়েছে? তুই আমাকে বলতি, আমি তোকে কিনে দিতাম। জানিস তোর আব্বুর রাগী মানুষ, তার সাথে একটু কথা কাটাকাটি করেছিস, তাই রেগে গিয়ে একটা থাপ্পড় দিয়েছিল। তাই বলে কি বাসা ছেড়ে চলে যেতে হবে? কি করবো, আব্বু বলেছিল আমি নাকি বেয়াদব, আব্বুর মুখে মুখে তর্ক করি, তাই চলে গেছিলাম। এখন কান্নাকাটি করো না তো, অনেকদিন তোমার হাতে খাই না, আমার খিদে পেয়েছে। আজকে নিজ হাতে তুমি আমাকে খাইয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে খাবার খাইয়ে দিচ্ছি। আম্মুর কথাতে আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর এসে খাবার টেবিলে বসতেই আম্মু খাইয়ে দিতে লাগলো। আমি কোনো কথা বলছি না, আম্মুর কথাতে কান দিচ্ছি না। আম্মু নিজের মতো কথা বলে যাচ্ছে, আর আমার তখনকার কথাগুলো বারবার মনে পড়ছে। আম্মু আমার দিকে তাকিয়ে কোনো রিয়াকশন না পেয়ে বলল, কি রে বাবা, কি এত ভাবছিস? আম্মু, আসার পর একটা মেয়ের সাথে দেখা হলো, নাম মিথিলা। আচ্ছা, মেয়েটাকে কি তুমি চেনো? কে আবার? বাড়িওয়ালার মেয়ে, ওর থেকে একটু দূরে দূরে থাকিস। খুব রাগী মেয়ে, কখন কি বলে দেবে তার ঠিক নেই। দেখে তো তাই মনে হলো, বেশ রাগী টাইপের। আবার ঝামেলা বাঁধিয়েছিস নাকি ওর সাথে? না না, তবে মেয়েটা পরে যাচ্ছিল, আমি ওকে ধরে নিয়েছিলাম, তার জন্য একটু কথা হয়েছিল। যাই হোক, ওর আব্বুর সাথে তোর আব্বুর বেশ ভালো সম্পর্ক, এই জন্য এখানে এসে ফ্ল্যাটটা নিয়েছে, নাহলে ফ্ল্যাট কিনতেই হতো। আম্মুর সাথে আরো কিছুক্ষণ গল্প করে রুমে চলে আসলাম। বিছানায় শুতে মনে পড়লো মেয়েটা আসলে দেখতে সুন্দর। এভাবে দিনটা কেটে গেল। রাতে আব্বু বাসায় আসলো, কথা বলেছিলাম না দেখে আব্বু আমার কাছে এসে নিজে কথা বলতে লাগলো। তারপর আর রাগ করে থাকতে পারলাম না, আব্বুর সাথে কথা বলে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরদিন 10টার দিকে ঘুম ভাঙলো, তাও আম্মুর ডাকে। উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে যখনই বাসা থেকে বের হতে যাব, তখন গলি দিয়ে আসতেই গায়ের ওপর কিছু একটা আশ্রে পড়লো। এবার বুঝতে পারলাম নোংরা পানি। ওপর দিকে তাকিয়ে দেখলাম সেই মেয়েটা, অর্থাৎ মিথিলা, গায়ের ওপর পানিটা ঢেলে দিয়েছে। রাগী চোখে তাকালাম ওর দিকে। এই সেরেছে রে, এটা আমি কি করলাম? এখন এখান থেকে পালাতে হবে। প্রচন্ড পরিমাণ রাগ হলো, তাই তাড়াহুড়ো করে বাসার মধ্যেই ঢুকে গেলাম। তারপর মিথিলাদের ফ্ল্যাটে নক করতে ওর আম্মু এসে দরজা খুলে দিল। বললাম, আন্টি মিথিলা কোথায়? একটু কথা বলতাম ওর সাথে। ও তো রুমে নেই। আন্টি একটু সমস্যা হয়েছে সেজন্য। কি করেছে মিথিলা, সেটা আমাকে বলো। না না আন্টি, তেমন কিছু না, আসলে রাস্তাতে গাড়ি যাওয়ার সময় লেগেছে। আপনি বলুন মিথিলা কোথায়? হয়তো ছাদে আছে, দেখো। ছাদের দিকে গেলাম, আসতেই বুঝতে পারলাম মিথিলা দোলনায় বসে কি যেন একটা ভাবছে। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম, আমাকে দেখে বেশ খানিকটা ভয় পেয়ে গেল। তুমি এখানে? এটা কি করলে তুমি? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? তুমি ইচ্ছা করেই করেছো, পারতে না পানিটা দেখে ফেলতে? যেখানে সেখানে দিয়ে হাঁটলে তো গায়ের উপর পানি পড়বেই, দেখে চলতে পারো না? একে তো অন্যায় করেছো, তার উপর আবার এখন উঁচু গলায় কথা বলেছো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। তুমি আমার কিছুই করতে পারবে না। কি করতে পারি আর না পারি, দাঁড়াও দেখাচ্ছি। কি করবে? কি আর করব, তোমার সাথে একটু রোমান্স করব। আমার কথাতে মিথিলা প্রচন্ড ভয় পেয়ে গেল। ওর একটা হাত ধরে নিজের অনেকটা কাছে নিয়ে আসলাম। খুব রাগ হচ্ছিল, তাই হুটহাট করে এমন একটা কাজ করে ফেললাম। তারপর ওর কোমর জড়িয়ে ধরে আমার সাথে মিশিয়ে নিলাম, যার জন্য আমার গায়ে সব ময়লাগুলো ওর গায়েও লেগে গেল। ও কেমন নাক ছিটকাতে লাগলো। তখন আমার গালে লেগে থাকা ময়লাগুলো ওর গালে লাগিয়ে দিতে ওর গালের সাথে গালটা ঘষে দিলাম। মিথিলা কেমন চোখ মুখ বাঁকিয়ে ফেললো। কি হলো এখন, কেমন লাগে ম্যাডাম?
ভালো হচ্ছে না, বাজে বলা। ছাড় আমাকে, না হলে কিন্তু তোর খবর আছে। আজকের মতো ছেড়ে দিলাম। আজকের পর দেখে শুনে এমন কাজ করবে। মিথিলাকে ছেড়ে দিয়ে চলে আসতে গেলে ও আমায় বকা দিতে লাগলো। আমি ওর দিকে এগিয়ে গেলে ও দৌড়ে ছাদ থেকে নেমে গেল। 1 মাস হয়ে গেল এই বাসায় আছি, আর যবে থেকে এখানে আছি তবে থেকে মিথিলার সাথে আমার প্রতিনিয়ত ঝামেলাই হয়ে যাচ্ছে। কখনো ও আমাকে বিপাকে ফেলে, তো প্রতিশোধ নিতে আমি ওকে বিপাকে ফেলি। এখন কেন জানেন ওর প্রতি একটা দুর্বলতা কাজ করে। ও অনেক ভেবে বুঝতে পারলাম আমি ওকে ভালোবেসে ফেলেছি। আম্মুকে বিষয়টা বললে আম্মুও একই কথা বললো, এটা নাকি প্রেমের লক্ষণ। কিন্তু বললাম না, আমি সত্যি মিথিলাকে ভালোবেসে ফেলেছি। ভাবছিলাম মিথিলাকে মনের কথাগুলো কি করে জানাবো, কিন্তু সেটা জানানোর যে এত বড় একটা সুযোগ আসবে ভাবতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসার আশেপাশে হইচইয়ের শব্দ পেয়ে উঠে গিয়ে দেখলাম বাসাটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে। তখন আম্মুকে জিজ্ঞেস করতেই বলল, কি হবে আবার? তুই জানিস না আজকে মিথিলার জন্মদিন, তাই বাসায় পার্টির আয়োজন করা হচ্ছে। আম্মুর কথাতে মনে হলো মিথিলাকে কথাগুলো বলতে আজকেই সেই সুবর্ণ সুযোগ। আজকে পাখিটাকে সুন্দর করে সবার সামনে প্রপোজ করে দিব। সকাল ভাবনা অবসান ঘটিয়ে সন্ধ্যার দিকে একটা রিং নিয়ে তারপর সুন্দর করে সেজে গুজে মিথিলাতের বাসায় গেলাম। পাগলিটাকে আজকেই সেই লেভেলের কিউট লাগছে, অনেক সুন্দর করে সেজেছে। তো কেক কাটা শেষ হলে তখন মিথিলা ওর বান্ধবীদের সাথে কথা বলছিল। আমি ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। যবে থেকে এ বাসায় এসেছি তবে থেকে তোমার সাথে আমার ঝামেলা লেগেই আছে, কিন্তু ঝামেলা করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি জানি না। মিথিলা, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। ঈশানের কথায় প্রচন্ড পরিমাণে অবাক হলাম। ওর সাথে আমার সেই প্রথম থেকে ঝামেলা লেগে আছে, কিন্তু ও আমাকে সবার সামনে এমন করে প্রপোজ করবে ভাবতে পারিনি। চুপ করে আছি দেখে ও উঠে আমার হাতে রিংটা পরিয়ে দিয়ে গেল। আমার খুব রাগ হচ্ছিল ওর এরকম ন্যাকামি দেখে, তাই হাতটা ছাড়িয়ে নিয়ে সজোরে ওর মুখে একটা থাপ্পড় মেরে দিলাম। মিথিলার কর্মকাণ্ড হতভম্ব হয়ে গেলাম। ভাবতেই পারিনি ও এরকম একটা কাজ করবে সবার সামনে। বেশ কিছুক্ষণ মাথা নিচু করে ওর সামনে দাঁড়িয়ে রইলাম। বুঝতে পারলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি ওর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বললাম, আমার প্রপোজালটা তোমার পছন্দ হয়নি, তুমি আমাকে ভালোবাসো না সেটা বলে দিতেই পারতে, সবার সামনে আমাকে অপমান না করতে পারতে। এখানে আব্বু আম্মু ছিল, তাদের কতটা ছোট করে ফেললে ভেবেছো? হুটহাট সবার সামনে প্রপোজ করাতে রেগে গিয়েছিলাম, কিন্তু কেন রাগ হলো, কি জন্য ঈশানকে সবার সামনে এমন ছোট করলাম জানি না। তাই ওর কথাতে দেওয়ার মতো কোনো উত্তর আমার কাছে নেই। মিথিলাদের বাসা থেকে বেরিয়ে আসলাম, খুব খারাপ লাগছে। মেয়েটাকে প্রথম দেখায় ভালোবাসলাম, সে আমাকে এমন করে ইগনোর করলো। এই ঘটনার পর কয়েকটা দিন আর বাসা থেকে বের হয়নি। এভাবে 1 মাস কেটে গেল। এখন এদিকে ওদিকে ঘুরে বেড়াই, মিথিলার সামনে পড়লে ওকে এড়িয়ে যাই, ওর সাথে কথাও বলি না। এর মাঝে মিথিলা কয়েকবার বাসায় এসেছিল সরি বলার জন্য, আমি ওর সাথে কথাই বলিনি। সেদিনের জন্য মিথিলার আব্বু আম্মু পর্যন্ত আমার আব্বু আম্মুর কাছে মাপ চেয়েছে। আমার সাথে কথা বলতে আসলে আমি ওনাদের সাথে কথা বলিনি। তো বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি মিথিলা আমার বাসায় বেশ ঘুরঘুর করছে, আম্মুর সাথে বেশ ভাব জমিয়ে ফেলেছে, কিন্তু আমার সাথে কথা বলতে আসলেই এড়িয়ে যাই। জানি না মেয়েটার কি হয়েছে, তবে মনে হয় আবার নতুন করে অপমান করার চেষ্টা করছে। আম্মুকে এজন্য বলেছি বাসাটা ছেড়ে দিতে। তখন আম্মু বলে, দেখ আব্বু, অনেক রাগী একটা মেয়ে, তখন বুঝতে না পেরে তোকে মেরে দিয়েছে। এই জন্য আমার পায়ে ধরে পর্যন্ত মাপ চেয়েছে। তোর সাথে তো কথা বলতে গিয়েছিল, তুই বলিসনি। আম্মু এই বিষয়ে কোনোদিন কথা বলতে চাই না, যেটা হবার ছিল হয়ে গেছে। আরো 15 দিন অবধি খেয়াল করলাম মিথিলা সবসময় আমার সাথেই কথা বলার চেষ্টা করে। আমি ওকে যতবার এড়িয়ে যাই ও ততবার নাকি বাসা গিয়ে কান্নাকাটি করে, যেটা ওর আম্মু এসে বলেছে। একটু অবাক হয়েছিলাম, কিন্তু এরপর হুট করে এমন একটা কাজ করবে বা আমি ভাবিনি। একদিন ছাদে দাঁড়িয়ে আছি, তখন মিথিলা এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে শুরু করলো, বাবু, তুমি আমার উপর রাগ করে আছো? প্লিজ রাগ করে থেকো না। দেখো আমি ভুল করেছি, তার জন্য তুমি আমাকে শাস্তি দাও। তারপরেও আমার সাথে এরকম মিসবিহেভ করো না। আমি তোমার ইগনোরটা নিতে পারছি না কলিজা। মিথিলাকে সারিয়ে নিয়ে তারপর ওর দিকে তাকালাম। ওর চোখ পানি টলমল করছে, মনে হচ্ছিল সেদিনই সেই প্রতিশোধটা নিতে হয়। কিন্তু তারপর ওর থেকে দূরে গিয়ে বললাম, এ কি ম্যাডাম, আপনি এখানে আর হুটহাট করে এরকম বিহেভ করছেন? আমার তো অবাক লাগছে, আপনার মতো মেয়ে কিনা আমার মতো একটা বাজে ছেলেকে জড়িয়ে ধরছে। বাবু দেখো, আমি ভুল করেছি, তার জন্য তুমি আমাকে শাস্তি দাও। তারপরও আমাকে দূরে সরিয়ে দিও না। তুমি আজকে 2টা মাস আমার সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি গুলো করো না, কথা বলো না। দেখা হলে তুমি আমাকে এড়িয়ে যাও। এটা কি আমার জন্য কষ্টের নয় বলো? ও, আপনার এই জন্য কষ্ট লাগছে? আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে খুব শীঘ্রই চলে যাব। তাহলে আর আপনার সাথে দেখা হবে না, আপনাকে আর ইগনোর করা হবে না। আমি আব্বু আম্মুকে বলেছিলাম এখান থেকে চলে যাব, আর ওরা আমাকে যেতে দেয়নি, জানেন তো? বাবু তুমি এসব কি বলতেছো? তুমি না আমাকে ভালোবাসো, থাকতে পারবে না আমাকে ছাড়া? প্লিজ আমার সাথে এমনটা করো না। আমি তোমাকে এখন সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। বুঝতে পেরেছি সেদিন তোমাকে কতটা কষ্ট দিয়েছি। তুমি আর আমার উপর রাগ করে থেকো না সোনা। মিথিলা আমার কাছে এসে মুখের 2 পাশে হাত রাখলো। আমি ওর হাতটা এক ঝটকায় সরিয়ে দিলাম। প্লিজ ম্যাম, এরকম নাটক আর আমার সাথে করবেন না। এই বাসায় যবে থেকে এসেছি আজকে প্রায় 6টা মাস হয়ে গেছে, তবে থেকে দেখে এসেছি আপনার এই নাটকটা। আপনি কেমন আর কি করতে পারেন আমার সেটা জানা, তাই প্রেম ভালোবাসা ইমোশনাল আবেগ নিয়ে অন্তত আমার সাথে খেলবেন না। আমি এটা সহ্য করতে পারবো না। অনেক কষ্টে নিজেকে বুঝিয়ে নিয়েছি, এখন অন্তত আমার সাথে সব নাটক করে আপনার মায়ে ফেলতে পারবেন না।
পাগলটা অনেক রেগে আছে। বুঝতে পারছি এত সহজে রাগটা কমবে না, তাই আমি ওর পা ধরতে গেলে ও পাগুলো সরিয়ে নিল। খুব কান্না পাচ্ছে, তাই কান্না করে দিয়ে বললাম, বাবু আমি ভুল করেছি, তার জন্য তোমার পা ধরে মাফ চাইবো। তারপরেও তুমি আমার সাথে এমন করো না। আমি বুঝতে পেরেছি হঠাৎ করে ভালোবাসাটা হয়ে যায়, যেটা তোমার সাথে আমার হয়ে গেছে। উপরওয়ালা হয়তো চায় আমরা এক হই। প্লিজ তুমি আমার উপর রাগ করে থেকো না কলিজা। না না, আমি আপনাকে ভালোবাসি না। আপনার মতো রাগী একটা মেয়েকে ভালোবাসাটা আমার ভুল ছিল। আমি আপনাকে কখনো মেনে নিব না। আপনি এখান থেকে চলে যান, না হলে উল্টাপাল্টা কিছু বলে দিলে আপনি কষ্ট পাবেন, তাতে আব্বু রাগারাগি করবে। আমি চাই না আর কোনো ঝামেলা হোক। তুমি যা করার করো, তারপরও আমার উপর রাগ করে থেকো না প্লিজ। সোনা, একটা বার আমাকে মাফ করে দাও। যাদের সবার সামনে অপমান করেছেন তাদের কাছে মাপ চেয়েছেন, আমি তাতেই মাপ করে দিয়েছি। আমার কাছে আর চাইতে হবে না। হ্যাঁ, তোমার আব্বু আম্মুর কাছে আমি মাফ চেয়েছি। ওরা আমাকে অনেক পছন্দ করে। তোমার আম্মু সবটাই জানে। ওরাও চায় আমি তোমার বউ হয়ে আসি। এখন তুমি সবটা মেনে নিলেই হয়। কিন্তু আমি চাই না আপনার মতো একটা রাগী মেয়েকে বিয়ে করতে। এখন প্লিজ এখান থেকে যান, আমাকে ডিস্টার্ব করবেন না। বারবার যদি এমন করতে থাকেন তাহলে কিন্তু আমাকে এখান থেকে চলে যেতে হবে। ঈশান প্রচন্ড পরিমাণে সিন ক্রিয়েট করছে আমার সাথে। এক পর্যায়ে যখন বোঝাতে পারছিলাম না, খুব খারাপ লাগছিল, তাই আবার ওকে জড়িয়ে ধরতে গেলে ও একটা থাপ্পড় মেরে দিল আমার গালে। বুঝতে পারলাম সেদিন অনেক অন্যায় করেছি, তাই হয়তো আর কখনো মাফ পাবো না। ভাবতেই কষ্ট হচ্ছে, আবার রাগও হচ্ছে। আমি কি করে অমন একটা কাজ করতে পারলাম? রাগের মাথায় মিথিলের গায়ে হাত তুলে দিয়েছি। তখন ও গালে হাত দিয়ে পেছনে পেছাতে পেছাতে আমার থেকে দূরে যেতে লাগলো আর বলল, এত বেশি ঘৃণা করো, যার জন্য এত ভালোবাসার পরেও এখন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার থেকে অনেক দূরে সরে যাব, যেটা তুমি মেনে নিতে পারবে না, তখন আফসোস করবে। ভালো থেকো। মিথিলা কথাগুলো বলে ছাদের রোলিং এর কাছে চলে গেল। তারপর যখনই কিছু একটা করতে যাবে আমি বিষয়টা বুঝতে পারলাম পাগলিটা প্রচন্ড রাগী, তাই তাড়াহুড়ো করতে গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আর ও তখন বলল, ছাড়ো আমাকে। তুমি না আমাকে ভালোবাসো না, তাহলে আটকাচ্ছ কেন? যেখানে তুমি আমাকে ভালোই বাসো না, সেখানে আমি আর বাঁচতে চাই না। তুমি আমাকে ছেড়ে দাও। পাগল হয়ে গেছো তুমি? কি পাগলামি করছো? প্লিজ এমন করো না, তোমার কিছু হয়ে যাবে। হয়ে গেলে যাক, তাতে তোমার কি? তুমি তো আমাকে ভালোই বাসো না। পাগলিটাকে বোঝাতে পারছিলাম না, প্রচন্ড পরিমাণে পাগলামি করছে। তাই নিজের দিকে ঘুরিয়ে ওকে শান্ত করার জন্য উপায় না পেয়ে ঠাস করে আবার একটা থাপ্পড় মেরে দিলাম। ও কেমন বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কান্না করে দিল। আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, কেন পাগলামি করছো? তুমি তো নিজেই চাওনি আমি তোমাকে ভালোবাসি, তাহলে এখন আবার এসবের মানে কি? মিথিল আবেগটাকে কন্ট্রোল করতে পারলো না, যার জন্য আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো, বাবু আমি ভুল করেছি, তার জন্য শাস্তি দাও। তারপরও এভাবে আমাকে কষ্ট দিও না প্লিজ। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না সোনা। মিথিলার এরকম কর্মকাণ্ড রাগে থাকতে পারলাম না, ওকে খুব শক্ত করে জড়িয়ে নিলাম। এর মাঝে দরজায় কারো হাতে হাততালি শব্দে সামনের দিকে তাকিয়ে দেখলাম আব্বু আম্মু আর মিথিলার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। লজ্জা পেয়ে দুজনে দুজনকে ছাড়িয়ে দিতেই আব্বু এসে বলতে লাগলো, আমরা এটাই চেয়েছিলাম। তোমাদের সম্পর্কে আমাদের কোনো আপত্তি নেই। তোমরা হ্যাপি থাকলে আমাদের কাছে অনেক সেটা। আব্বু আম্মু তোমরা যাও, বিয়ের ব্যবস্থা করো। আমি আজকেই ওকে বিয়ে করব, না হলে ও আমাকে ছেড়ে দূরে চলে যাবে। আজকে বিয়ে করবে মানে? পাগল নাকি? মাথা খারাপ? আমি এত তাড়াতাড়ি বিয়ে করছি না। ওর কথাতে বেশ রাগ হচ্ছিল, তাই ওর শার্টের কলার ধরে অনেকটা কাছে চলে আসলাম আর বললাম, কুত্তা তুই আমাকে বিয়ে করবি কিনা বল। এটা কিন্তু ভালো হচ্ছে না, তুমি আমার সাথে গুন্ডামি করছো। গুন্ডামির কি দেখেছিস? একবার তোকে বিয়েটা করি, তারপর দেখাচ্ছি মজা। এবার বল বিয়ে করবি কিনা, না হলে কিন্তু যেটা করতে যাচ্ছিলাম সেটাই করব। আচ্ছা ঠিক আছে, করবো। এখন ছাড়ো, তারপর আর কি? পাগলিটা আবার আমাকে জড়িয়ে ধরলো। আর সেদিন ওর পাগলামিতে কাজী অফিসে গিয়ে বিয়েটা করতে হলো। আজকে আর না হয় বেশি দূর না যাই, পরবর্তী গল্পে বাকিটা জেনে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে। সকালে পাখির কিচির মিচির শব্দে ঘুম ভাঙল মিহুর। হালকা সোনালি রোদ জানালার পর্দা ভেদ করে এসে মুখে পড়ছে ওর। ও চোখ বন্ধ করে মিষ্টি হাসি দিয়ে ওর পাশে শুয়ে থাকা ওর চেয়েও বড় একটা টেডিকে জড়িয়ে ধরলো। কিছু সময় পর আড়ামোড়া ভেঙে উঠে বসলো ও। তখনই ওর রুমে ওর ড্যাড ঢুকলো। গুড মর্নিং প্রিন্স। তাই না আজকে সকালে তোর ফ্রেন্ডের সাথে বের হবি বলেছিলি? ও তো একটু আগেই বেরিয়ে গেল। কখন বের হবি? তার আগে আরো একটা কাজ করতে হবে তোকে। আমার কেমন যেন বমি বমি পায় ব্রেকফাস্ট করতে গেলে। কিন্তু তারপরও একেবারে খালি পেটে তো যাওয়া হবে না প্রিন্স। দ্যাট প্লিজ। আচ্ছা জাস্ট একটা স্ল্যান্ড খেয়ে যাবে, জাস্ট একটা স্যান্ডউইচ খাওয়া আমার পক্ষে কোনো কালেই পসিবল না। আচ্ছা দে লাইক এ গুড গার্লস। হুম আচ্ছা যাও ফ্রেশ হয়ে আসো। ওকে ড্যাড।
মিহুর ড্যাড চলে গেল আর মিহু যে ফ্রেশ হয়ে আসলো। হোয়াইট লং স্কার্ট, বেবি পিঙ্ক কালারের শার্ট, গলায় একটা স্কার্ফ নিয়ে রেডি হয়ে নিচে নেমে এলো। তারপর এক বাইট স্যান্ডউইচ খেয়ে দৌড় দিল। মিহু কখনো ওর মম ড্যাডের অবাধ্য হয়নি, তাই আজও ওর ড্যাডির কথা রাখার জন্য এক বাইট স্যান্ডউইচ খেয়ে দৌড় দিল। তারপর ওর ফ্রেন্ডদের কাছে চলে গেল। মিহু পার্কে গিয়ে দেখে নীল, নীলা, আরিফ, রাইসা, মানিক, অনু আর অর্জুনও বসে আছে। ওদিকে যেতেই মানিক এসে ওর মাথায় হালকা করে একটা থাপ্পড় দিয়ে বলল, তুই আজকেও লেট? তো আমি কি তোর মতো নাকি যে দাঁত ব্রাশ না করে শাওয়ার না নিয়ে ঘুরতে বের হওয়ার জন্য দৌড় দিব? তোর শরীর থেকে পচা ডিমের গন্ধ আসছে। ছি, সর। কি? কি না জি, সর তো সর। শোন, আমি রেগুলার 30 মিনিট ধরে ফ্রেশ হই আর 1 ঘন্টা শাওয়ার নেই, বুঝছিস? ঢঙ্গি আসতে না আসতে ঢং শুরু করে দিয়েছে। তোর মতো নাকি ড্রামা কুইন? ভালো তো। জীবনে পারবি আমার মতো হতে? নীল, তোর গার্লফ্রেন্ডকে বল ননদকে সম্মান করে কথা বলতে, নয়তো আমি আজকেই যে ড্যাডকে বলবো তোর জন্য মেয়ে দেখতে। মাত্র 7 মিনিটের ছোট, আর আমরা টুইন, ওকে? ছু, থু, ইউ, ছি, ওয়াক। নে, আমি বমি করে দিছি। ছি মিহু, কি বলিস এগুলো? গাইস, ফুচকা খাবি? ফুসকা কে কখনোই না করতে নেই, না করলে পাপ হবে, পাপ। ওকে, দেন দেখি কে আগে যেতে পারে। সবাই একে অপরের দিকে একবার তাকিয়ে উঠে দৌড় দিল, কিন্তু মিহু ওদের আগে দৌড় দিল। মিহু রাস্তার সামনে চেয়ে দেখল কোনো গাড়ির ভিড় নেই, তাই রাস্তা পার হতে গেল। ঠিক সেই মুহূর্তেই ও পাশ থেকে একটা বিকট শব্দ শুনতে পেল। রাস্তার ওই পাশে একটা খালি মাঠ ছিল, শব্দটা ওখান থেকে এসেছে। মিহু দেখার জন্য 1 পা 2 পা করে সামনে এগিয়ে গেল। মাঠের সামনে লুকিয়ে উকি দিয়ে যা দেখলো তা দেখার জন্যে ও মোটেও প্রস্তুত ছিল না। সামনে 10-12 জন কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে, আর 6 জন লোকের হাত বেঁধে হাঁটু গেড়ে বসিয়ে রেখেছে। পাশে একজন হাত বাঁধা লোক মাটিতে শুয়ে আছে, আর তার চারপাশে রক্তে ভরা। ওদের সামনে একজন লোক দাঁড়িয়ে ওই হাত বাঁধা লোকগুলোর মধ্যে একজনের দিকে পিস্তল ধরে আছে। লোকটার পরনে ব্ল্যাক লং কোট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শু। লোকটার হাইট দেখে মনে হচ্ছে 6 ফুট 2 বা 6 ফুট 3 মতো হবে। লোকটা উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে থাকার জন্য মিহু ওই লোকটার চেহারা দেখতে পাচ্ছিল না। তখনই ওই লোকটি আরো একজন লোককে শুট করে দিল। মিহু ভয়ে চিৎকার দিয়ে উঠল আর একটু সামনে এসে দাঁড়ালো। এবার হাতে গান নিয়ে থাকা লোকটি সামনে ঘুরল। মিহু ওই লোকটিকে দেখে ভয়ে এক ঢোক গিলল। তারপর ওখান থেকে দৌড়ে চলে আসতে যেয়ে নীলের সাথে ধাক্কা লাগলো। মিহু অনেক আগে চলে গিয়েছিল বলে ওরা সবাই পার্কে ফিরে যায়। কি হলো মিহু, কান্না করছিস কেন? গাইস, পরে বলবো, এখন একটু শান্ত হতে দে। ভাইয়া? তোকে কিছু বলতে হবে না, আমি সব দেখছি। সাথে সাথে ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর কান্না করতে লাগলাম। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ও প্রচণ্ড ভয় পেয়ে গেছে, তাই কান্না করতে করতে ওর হেসকি উঠে গেছে। একটু পর দেখলাম মিহু একদম শান্ত হয়ে গিয়েছে। মিহুকে হালকা নাড়া দিলাম, দেখলাম ও চোখ খুলছে না। মিহু সেন্সলেস হয়ে গিয়েছে। নীল তাড়াতাড়ি মিহুকে কোলে নিয়ে গাড়িতে বসালো। নীল ড্রাইভিং সিটে বসলো। পেছনে মিহুকে নিয়ে নীলা আর রাইসা বসলো, আর নীলের পাশে আরিফ বসলো। মানিক আর অনু মানিকের গাড়িতে বসলো। নীল তাড়াতাড়ি মিহুকে বাসায় নিয়ে এসে ডক্টরকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলল। নীলের বাবা মা খুব অস্থির হয়ে উঠেছেন তাদের মেয়ের এই অবস্থা দেখে। এবার বলবি প্লিজ, কান্না কেন করছিল? তারপর নীল ওদের সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সবাই তো নীলের কথা শুনে থ মেরে বসে আছে, আর নীলার হঠাৎ কি যেন হলো। ও কিছুটা আন্দাজ করতে পেরেছে যে ওই লোকগুলো কে ছিল, কিন্তু তারপরও কাউকে কিছু বলল না। এর মধ্যে ডক্টর এসে মিহুকে চেক করে গেছে, বলেছে
কোনো কিছু দেখে ভীষণ শক পেয়েছে, যার কারণে ও নীল মেহুর সাথে যত ঝগড়াঝাটি করুক না কেন নীল মিহুকে খুব ভালোবাসে। ছোট থেকেই কখনো মিহুর চোখে এক ফোঁটা পানি আসতে দেয়নি। সেই মেয়েকে এভাবে কান্না করতে দেখে নীলের খুব খারাপ লাগছে। অনেক বুঝিয়ে নীল মিহুকে ঠান্ডা করিয়ে একটু স্যুপ খাইয়ে দিল। গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে। তার সামনে পুলিশ কমিশনার আফজাল রহমান বসে আছে। স্যার, ওই মেয়েটি মানে আপনি যার কথা বললেন, ওর নাম মিহু, মানে মিহিকা চৌধুরী। ওই এই শহরের নামকরা শিল্পপতি জাহিদ চৌধুরীর মেয়ে। আমি আজকে ব্ল্যাক শ্যাডো গ্যাংয়ে 7 জনকে শ্যুট করে দিয়েছি। ওই মেয়েটি সেটা দেখে নিয়েছে। স্যার, তাহলে কি ওকে চিরতরে সরিয়ে ফেলবো? না, যা করার আমিই করব। আর হ্যাঁ, আরেকবার যদি ওকে সরিয়ে ফেলার কথা বলেছেন তো আমি আপনাকে চিরকালের জন্য সরিয়ে ফেলবো। কথাটা মাথায় রাখবেন। এই কথা বলে গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার সোফা ছেড়ে উঠে চলে গেলেন। তখনই কমিশনার বলে উঠল, কিন্তু কেন স্যার? তার উত্তর কি আমি আপনাকে দিতে বাধ্য? না না স্যার। নেক্সট টাইম আমাকে কোশ্চেন করার আগে 10 বার ভাববেন, নয়তো আপনার জন্য ভালো হবে না। আন্ডারস্ট্যান্ড? জি জি স্যার। রয়্যাল গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার চলে গেলেন। এদিকে মিহুর তো ভয়ে অবস্থা খারাপ। ও এখনো শকড হয়ে আছে। আমি কখনো ভাবতে পারিনি যে ওই লোকটাকে আমার আবার দেখতে হবে, যার কাছ থেকে 2 বছর আগে জাপান থেকে পালিয়ে বাংলাদেশে এসেছিলাম। সেই লোকটাও বাংলাদেশে এসেছে। এখন কি করব আমি? না, আমি ওই লোকটা, ওই মাফিয়াটার সাথে কখনো ফেরত যাব না, কখনো না। আমি মিহুর রুমে ঢুকে দেখি মিহু বেডের এক কোনায় গুটিসুটি মেরে বসে কি যেন ভাবছে। আমি জানি মিহু তুই কি ভাবছিস। আমি ওর কাছে যেয়ে ওর কাঁধে হাত রাখলাম। মিহু। ভাইয়া, আমি ওই লোকটার সাথে যাব না। ওই লোকটা আমাকে দেখে ফেলেছে। যে কোনো সময় ওই মাফিয়া আমাকে নিতে আসবে ভাইয়া, আমি যাব না। 2 বছর আগে যার কাছ থেকে এত কষ্টে পালিয়ে এসেছিলাম, আবার তার কাছে আমি যেতে পারবো না। ওই জায়গাটা একটা নরক, আর ওই মাফিয়া একটা নরপিশাচ। নরপিশাচ না হলে এভাবে কোনো মানুষকে এত সহজে খুন করতে পারতো না। তুই টেনশন করিস না, কেউ তোকে এখান থেকে নিয়ে যাবে না, তুই এখানেই থাকবি। কিন্তু ও যে আমাকে দেখে ফেলেছে। কিচ্ছু হবে না, আমি দেখছি। নীল চলে গেল। মিহু ঠিক আগের মতোই আবার গুটিসুটি মেরে বসে পড়ল। কেন যে রেল গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার মেঘ চৌধুরী আবার আমার লাইফে আসলো? এদিকে মেঘ নিচের রুমে থাই গ্লাসে এক হাত রেখে আর এক হাতে ওয়াইনের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল হয়ে আছে। আজকে সে 2 বছর পর মিহুকে দেখেছে। যাকে সে ভালোবাসে তাকে দেখেছে। মিহু আগেও যেমন ওকে দেখলে ভয় পেত, এখনো ভয় পায়। সেটা আজকে ও মিহুর চোখ দেখে বুঝেছে। মেঘ ভাবছি কেন মিহু ওকে একটু বোঝার চেষ্টা করে না, কেন সবসময় পালিয়ে পালিয়ে বেড়ায় ওর কাছ থেকে। ও শুধু একজন মাফিয়া বলে কি ওর কোনো ফিলিংস নেই? ও কি কাউকে ভালোবাসতে পারে না? মেঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিল। তখনই মেঘের ছোট বোন মেঘের রুমে নক করলো। ভেতরে আয় বোন। ভাইয়া, আজকে তুই ছিলি না ওই মাফিয়াটা, তাই না, যাকে মিহু দেখে ভয় পেয়েছে? কিন্তু ভাইয়া, তুই কেন ওকে বলছিস না যে তুই কোনো খারাপ লোক নয়? তুই সবার কাছে মাফিয়া হলেও তুই একজন ভালো মানুষ। ও তো আর আমার কোনো কথা বিশ্বাস করে না রে। এখন কি করবি? ওকে নিয়ে আসবো। কিন্তু ও কি আসবে? ও বাধ্য আমার সাথে আসতে। ও আজকে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে। আমি জানি, ও বরাবরই ভীতু। অতটাও ভীতু না তুই যতটা ভাবিস। আমি ওকে দেখছি গত 4টে মাস ধরে, তাই আমি জানি। তোর সাথে ওর অনেক মিল আছে, তাই না? অনেক। আমি যে কি করলে ও আমার ভালোবাসা বুঝবে তা আল্লাহই জানে। চিন্তা করিস না, একদিন ঠিক বুঝতে পারবে ও। তাই যেন হয়, আমি আর ধৈর্য রাখতে পারছি না। কিন্তু ও যদি একবার জানতে পারে যে আমি তোর বোন, তাহলে? জানবে না, কজ আমি জানতে দেবো না। তাই যেন হয়। ওকে বাই, গুড নাইট। গুড নাইট। তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমি নিয়ে আসব। আগামীকালই যাব তোমাকে আনতে মিহু। আর তুমিও আমার আসতে বাধ্য। তুমি না চাইলেও তোমাকে আমার সাথে আসতে হবে। মেঘ এসব ভেবে এক ঢোকে পুরোটুকু ওয়াইন খেয়ে নিল। না। কিন্তু এভাবে ঘরে কতক্ষণ বা থাকবি? আর না খেলে তো অসুস্থ হয়ে পড়বি মা।
মম ড্যাড তোমরা যাও, আমি দেখছি। দেখ ওকে বুঝাতে পারিস কি না। আমি দেখছি, তোমরা যাও। মম ড্যাড চলে গেল। নীল চেয়ে মিহুর পাশে বসলো। মাথা নাড়িয়ে না বললাম। আচ্ছা নে আগে, আয় আমি খাইয়ে দিচ্ছি। আবার মাথা নাড়িয়ে না করলাম। আমাকে ভালোবাসিস? কেন, তুই জানিস না? তাহলে খাচ্ছিস না কেন? ভালো লাগছে না। একটু খেয়ে নে, অল্প একটু, বেশি না। আচ্ছা খাইয়ে দে। ওকে, দ্যাটস লাইক এ গুড গার্ল। নীল মিহুকে খাইয়ে দিয়ে মিহুর সাথে গল্প করছিল। তখনই নিচ থেকে অনেক কথার আওয়াজ আসছিল, তাই নীল আর মিহু তাড়াতাড়ি নিচে নেমে গেল। মিহু তো নিচে নেমেই কারণ ওর সামনে মেঘ দাঁড়িয়ে। মিহু চেয়ে নীলের পিছনে লুকিয়ে পড়ল। আপনি এখানে কেন? তোমার বোনকে নিতে আসলাম। ও আপনার সাথে কোথাও যাবে না। ও আমার সাথে যেতে বাধ্য, সেটা ভুলেছেও না? না, ও যাবে না। দেখছেন তো, ও আপনাকে সহ্য করতে পারে না। ভাই আমি যাব না। কমিশনার আঙ্কেল, আপনি কেন ওনাকে কিছু বলছেন না? সরি নীল, আমি কিছু করতে পারবো না। কিন্তু কেন? আজ তোমার বোন এখন আমার লিগ্যাল ওয়াইফ। কিন্তু ও আপনাকে নিজের হাজবেন্ড হিসেবে মানে না। কমিশনার, আমি আমার ওয়াইফের সাথে একটু একান্তে কথা বলতে চাই। আপনার ওয়াইফ? আপনি বলতেই পারেন। মেঘ নীলের পিছনে চেয়ে মিহুর হাত ধরে ওপরে নিয়ে যেতে চাইলে নীল মিহুর হাত ধরে ফেলল। ভাইয়া আমি যাব না। ও যাবে না? কমিশনার কনস্টেবলদের বলল নীলকে ধরতে। ওরা নীলকে ধরতেই মেঘ মিহুকে টেনে ওপরে নিয়ে এলো। মিহুর রুমে ঢুকে গেট লাগিয়ে ওকে দেওয়ালের সাথে লাগিয়ে ধরলো। মিহুর চোখ দিয়ে পানি পড়ছে আর মেঘের চোখ লাল হয়ে আছে। তো সাহস কি করে হলো আমার কাছ থেকে পালিয়ে আসার? প্লিজ ছাড়ুন, আমি আপনার মতো একটা নরপিশাচের সাথে থাকতে চাই না। এই নরপিশাচটাই তোর অতীত ছিল, বর্তমানে আছে, আর ভবিষ্যতেও থাকবে, বুঝলি? আমি তোকে এত ভালোবাসি, তারপর তোর গায়ে লাগে না, তাই না? ভেবেছিলাম তোকে রাজরাড়ি করে রাখবো, কিন্তু না, তুই আমার কাছ থেকে, আমার ভালোবাসার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য পালিয়ে গেলে। এবার আমি তোর এমন হাল করবো যাতে তুই আর কখনো আমার কাছ থেকে পালাতে না পারিস। তুই আজকে এই মুহূর্তে আমার সাথে আমার বাসায় যাবি। কখনো না। ওই, তুই কি চাস যে আমি তোর ফ্যামিলিকে শেষ করে দেই? না। তাহলে চুপচাপ নিচে যে সবাইকে বল যে তুই আমার সাথে যাবি, বুঝলি? আচ্ছা। মেঘ আলতো করে মিহুর ঠোঁটে নিচে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর মিহুর হাত ধরে নিচে নিয়ে গেল। নীল দৌড়ে যেয়ে মিহুকে জড়িয়ে ধরল। মিহু, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। কমিশনার, মিহু আমার সাথে আমার বাড়ি যাবে। কে? হ্যাঁ ভাইয়া, আমি যাব ওনার সাথে। মিহু। না, আমাকে কেউ কিছু বলেনি, আমি নিজ ইচ্ছাতে ওনার সাথে যেতে চাইছি। আর কোনো কিন্তু নয়, মিহু চলো। চলেন। মেঘ কাউকে আর কিচ্ছু বলার সুযোগ না দিয়ে মিহুকে টেনে ওর গাড়িতে নিয়ে বসিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল।